ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমাদের মাধ্যমিক 2025-26 ব্যাচের একটি ক্লাস সেশনস কমপ্লিট হয়েছে, যেটা আমরা বংশগতি হিসেবে আমরা পড়েছি। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ হরমোন অর্থাৎ ফাইটো হরমোন নিয়ে আলোচনা করব। একটা ভিডিওতে আমি হোল ডিটেল ডিসকাশনস, তোমাদের যাবতীয় নোটস, পুরো অল ইনফরমেশনস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো দেখো, ফার্স্ট, উদ্ভিদ হরমোনকে কেন ফাইটো হরমোন বলা হয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসবে যে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য বাহ্যিক উপাদানের প্রয়োজন হয়, যেমন সূর্যালোক, জল, অক্সিজেন, খনিজ পদার্থ। তবে এই প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণে করে এমন কিছু অভ্যন্তরীণ কারণ রয়েছে। এই অভ্যন্তরীণ উপাদানকে কি বলা হয়? উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন কিন্তু বলা হয়, যেগুলো কিন্তু উদ্ভিদের শরীরের ভিতরেই কিন্তু সেই উপাদানটা কিন্তু তৈরি হয়। এবারে দেখো, জীবদের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপত্তি হয়ে ধীরে ধীরে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। এইভাবে জীবের রাসায়নিক সংযোগ গড়ে তোলে। এই কারণে হরমোনকে কি বলা হয়? হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক, যাকে ইংলিশ থেকে বলা হয় কেমিক্যাল কোঅর্ডিনেটর কিন্তু বলা হয়। কারণ কি, উদ্ভিদের শরীরে যে কোষগুলো থাকে, প্রতিটা কোষের সাথে কি করছে? কানেকশন বা সংযোগ বজায় কিন্তু রাখছে এবং সেইগুলো কি করছে? একটা কোষের থেকে আরেকটা কোষে সিগন্যাল দিচ্ছে, সেই কোষে তাদের কার্য ক্রিয়া সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করা হচ্ছে। সেই কারণে এই হরমোনকে কি বলা হয়? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক সমন্বয় কিন্তু বলা হয়, এবং যার অপর নাম কিন্তু বলা হয় যে কি, কেমিক্যাল কোঅর্ডিনেটর কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, হরমোনকে তাহলে কি বলা হয়? রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর কিন্তু বলা হচ্ছে। বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে এই রাসায়নিক সমন্বয়কে তারা নাম দিয়েছিল কি? কেমিক্যাল কোঅর্ডিনেটর, এবং এই পদার্থটির নাম দিয়েছিল কি? হরমোন নামে তারা কিন্তু অভিহিত কিন্তু করেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে হরমোন নামটি কারা ইউজ করেছিল, তাহলে অ্যান্সার হবে বেলিস ও স্টার্লিং। কত সালে? না, 1905 খ্রিস্টাব্দে তারা কিন্তু এটাকে নাম দিয়েছিল কি? কেমিক্যাল কোঅর্ডিনেটর, বা যাকে আমরা রাসায়নিক সমন্বয়ক, এবং যার নাম তারা অভিহিত করেছিল হরমোন নামে। হরমোন শব্দটি একটি গ্রিক শব্দ, হরমোইন বা হারমাও থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত কিন্তু করা। তাহলে হরমোন কথাটি অর্থ কি? জাগ্রত করা বা উত্তেজিত করা। আর এটি একটি কি? গ্রিক ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো বেসিক একটু পড়বে। তার পরের দিকে দেখো, হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়, এই পার্টটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু দেবে। দেখো, হরমোন যে জৈবিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু খরিত হয়। দেখো, হরমোন যেখান থেকে খরিত হয় সেটা কিন্তু ইংলিশ থেকে বলা হয়, দেখো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু বলে। আচ্ছা, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি খরিত হয়? হরমোন কিন্তু খরিত হয়। ঠিক আছে, আর সেইগুলি কি হয়? নিশ্চিত হয় দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলে কিন্তু বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এবং ক্রিয়ার পরে সেটি কিন্তু ধ্বংস কিন্তু হয়ে যায়। সেই কারণে তাকে কিন্তু রাসায়নিক সমন্বয়ক কিন্তু বলা হয়। এখানে দেখো অনেকগুলো টার্মস কিন্তু বলা আছে। দেখো, হরমোন উৎপত্তি হচ্ছে কোথা থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। সেগুলো রক্তবাহ বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা কোষে তার সেগুলো বাহিত হয়, এবং উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলে গিয়ে ক্রিয়াশীল হয়, এবং ক্রিয়া শেষে কি হয়ে যায়? তারা কিন্তু ধ্বংস কিন্তু হয়ে যায়। সেই কারণে একে আমরা কি বলা হয়? রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর কিন্তু বলা হয়। এবার দেখো, হরমোনের কিছু বেসিক বৈশিষ্ট্য আমাদের যেটা জানতে হবে। দেখো, হরমোন কি হয়? হরমোন প্রোটিন ধর্মী কিন্তু হয়, যেটা একটি জৈব রাসায়নিক পদার্থ, এবং যার উৎস কি হয়? উদ্ভিদের নির্দিষ্ট কলা কোষ থেকে কিন্তু উৎপত্তি কিন্তু হয়। হ্যাঁ, এবং উৎপত্তি স্থল থেকে তারা কাজ করে কোথায়? দূরবর্তী স্থলে কিন্তু কাজ কিন্তু করে। এবং ক্রিয়াশীলতা কি? এটি কিন্তু খুব অল্প পরিমাণ, অর্থাৎ ট্রেস এলিমেন্ট অর্থাৎ ট্রেস অ্যামাউন্টে কিন্তু এটির কিন্তু প্রয়োজন। কতটা? দেখো, ঘনত্ব প্রায় 10 মোলস ক্রিয়াশীল, এবং পরিবহনের ধরন দেখো, এটি পরিবাহিত হয় জলে দ্রবণীয়, এবং ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষে কিন্তু বাহিত কিন্তু হয়। মানে হরমোন কি হয়? জলে দ্রবণীয়, তারা একটা কোষ থেকে আরেকটা কোষে ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু প্রবাহিত হয়। এছাড়া দেখো, হরমোন প্রবাহিত হয় আমাদের উদ্ভিদ কোষে একটি সংবহন কলা আছে, যার নাম কি আমরা জানি? জাইলেম। সেই জাইলেম বাহিকার মাধ্যমে কিন্তু কি হয়? হরমোন কিন্তু বাহিত হয়। ঠিক আছে, কাজ এর পদ্ধতি কি? দেখো, উদ্ভিদ হরমোনকে বলা হয় ফাইটো হরমোন। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে উদ্ভিদ হরমোনকে কি বলা হয়? ফাইটো হরমোন। আর এই ফাইটো হরমোন উদ্ভিদের কি বৃদ্ধি
বিভেদন এবং পরিস্ফুটন গঠিত সাড়া দহনে কিন্তু কাজ কিন্তু করে থাকে। এবং উদ্ভিদ হরমোন বিভিন্ন অঙ্গে বিভিন্ন প্রকার কাজ কিন্তু করে, যেমন অক্সিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, কিন্তু কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে কিন্তু প্রতিরোধ কিন্তু করে থাকে। এই পার্টগুলো আমরা পরে পড়ছি। এবার দেখো পরিণতি, কাজের শেষে কিন্তু হরমোন কি হয়ে যায়, ধ্বংস কিন্তু হয়ে যায়। এই যে হরমোন কিন্তু আমাদের শরীরে এক ধরনের রাসায়নিক উপাদান, যেটা কি ক্রিয়ার শেষে কিন্তু ধ্বংস হয়ে যায়। এছাড়াও দেখো এরপরে আমাদের শরীরে আরেকটা রাসায়নিক উপাদান আছে যার নাম আমরা জানি কি এনজাইম, বা যাকে বাংলায় বলা হয় উৎসেচক। সেই এনজাইমে কিন্তু একটি রাসায়নিক উপাদান, কিন্তু এই এনজাইম ক্রিয়ার শেষে কিন্তু অপরিবর্তিত থাকে, কিন্তু সেগুলো আবার পুনরায় কিন্তু ফাংশনাল বা কাজ করতে শুরু করে। কিন্তু হরমোন ঠিক সেই কেমিক্যাল প্রপার্টি হওয়া সত্ত্বেও ক্রিয়ার শেষে কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এই পার্টগুলো একটু দেখতে হবে। তারপর দেখো হরমোনের পরিবহন কিভাবে হচ্ছে। দেখো উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কলা কোষান্তরে বাহিত হয়, জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে কিন্তু হরমোন কিন্তু বাহিত কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় উদ্ভিদ শরীরে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়, জাইলেম এবং ফ্লোয়েম বাহিকার মাধ্যমে কিন্তু সেটি বাহিত হয়। এবার দেখো হরমোনের কাজ। উদ্ভিদ হরমোন উদ্ভিদ কোষে রাসায়নিক সমন্বয়ক সাধন করে থাকে, উদ্ভিদের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে, উদ্ভিদের বৃদ্ধি এবং কোষ বিভাজনে সাহায্য করে থাকে, ফুলের উৎপত্তি, পরিস্ফুটন, পরিণতি এবং যৌন বৈশিষ্ট্য, অর্থাৎ সেই ফুলটা পুরুষ ফুল হবে নাকি স্ত্রী ফুল হবে, সেই সব ক্যারেক্টারিস্টিক্সের জন্য কিন্তু হরমোনের প্রয়োজন পড়ে। এছাড়াও দেখো অগ্রস্থ এবং পার্শ্বস্থ বৃদ্ধি, কোষ বিভাজন, ফুল ফোটানো, মূলোদ্গম, বীজের অঙ্কুরোদ্গম এবং ট্রপিক চলনেও কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। দেখো এই সাইডে আমরা দিয়েছি। এছাড়া দেখো ফুড রাইপিং, ফল পাকাতে, লিপ সেন্সিং, ক্লোরোফিল ডিগ্রেডেশনস, স্ট্রেস টলারেন্স, রুট গ্রোথ, লিপ মুভমেন্ট, স্টোমাটা ওপেনিং অর্থাৎ পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করার জন্য, রুট ডেভেলপমেন্ট, টিউবার ফরমেশনস, ফ্লোয়ারিং, সিড জার্মিনেশনস, এই সবগুলোর জন্য কিন্তু হরমোন কিন্তু সাহায্য করে থাকে। পরবর্তীকালে আমরা সেগুলো দেখব। দেখো একটি একটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটি স্লাইড। দেখো 2 নম্বরে কিন্তু কোশ্চেন দেবে যে হরমোন এবং উৎসেচকের পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখো স্টার মার্কস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে উদ্ভিদ হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য কি। হরমোন দেখো খরিত হয় অনাল গ্রন্থি থেকে, আর উৎসেচক দেখো খরিত হয় সমস্ত সজীব কোষ থেকে। তাহলে কি হরমোন কোথা থেকে খরিত হচ্ছে, অনাল গ্রন্থি বা ইন্ডোক্রাইন গ্ল্যান্ড, ইন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর উৎসেচক কোথা থেকে খরিত হচ্ছে, অল সেল, মানে সব ধরনের কোষ থেকে কিন্তু উৎসেচক কিন্তু খরিত হয়। হরমোন সাধারণত সাধারণত উৎস স্থল থেকে ক্রিয়া করে না, ব্যতিক্রম লোকাল হরমোন, মানে কি হরমোন এক জায়গায় উৎপত্তি হয় এবং আর এক জায়গায় দূরবর্তী স্থলে গিয়ে কিন্তু ক্রিয়াশীল কিন্তু হয়। আর এক্সেপশন লোকাল হরমোন। লোকাল হরমোন কাকে বলে থাকে আমরা জানি, যে যেখানে উৎপত্তি হয় তার লোকাল কোনো অঞ্চলে সে যদি ক্রিয়াশীল হয়ে থাকে তাকে কিন্তু আমরা লোকাল হরমোন কিন্তু বলে থাকি। কিন্তু উৎসেচক কি, উৎসেচক উৎপত্তি স্থল এবং অন্যত্র কিন্তু ক্রিয়া কিন্তু করে থাকে। উৎসেচক যেখানেই তৈরি সেখানেও কাজ করতে পারে, দূরবর্তী অঞ্চলে গিয়েও কিন্তু কাজ কিন্তু করতে পারে। হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম। আর উৎসেচক ক্রিয়ার পরে কিন্তু ধ্বংস হয় না, অপরিবর্তিত কিন্তু থাকে। কারণ কি এই উৎসেচক আবার পুনরায় কিন্তু কাজ কিন্তু করে, সেইখানে উৎসেচক ক্রিয়ার পরে কিন্তু অপরিবর্তিত বা কিন্তু ধ্বংস কিন্তু হয় না। ঠিক আছে, এই বেসিক 3টে পার্থক্য তোমরা একটু পড়বে। হরমোন কিছু এক্সাম্পল দিয়ে দেবে, উৎসেচকের কিছু এক্সাম্পল। হরমোনের এক্সাম্পল দেখো উদ্ভিদ হরমোনের অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন। উৎসেচকের হচ্ছে উদাহরণ আলফা মাইলেজ। হ্যাঁ, তারপর হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি তা তোমার কি বলে আমাদেরকে আলফা মাইলেজ, তারপরে আরো প্রাণী হরমোন যেগুলো আছে, যেরকম দেখো প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেজ, তারপরে তোমার প্রোটিয়েজ, এইসব জাতীয় সেসব কিন্তু হরমোন কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে লিখে দিতে পারো তোমরা। ঠিক আছে, এবার দেখো প্লান্টস হরমোন আর গ্রোথ এবং রেগুলেশনের জন্য হরমোনকে আমরা কিন্তু মেইলে 2 ভাগে ভাগ করছি। একটা দেখো এক সাইডের হরমোন যারা গ্রোথে সাহায্য করছে অর্থাৎ বৃদ্ধিতে সাহায্য করছে, আর একটা দেখো গ্রোথে কিন্তু ইনহিবিট করছে, বাধা কিন্তু দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যারা বৃদ্ধিতে সাহায্য করছে উদ্ভিদে, তারা হচ্ছে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। দেখো উদ্ভিদ হরমোনের আর একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি এনজাইমের, রুবিস্কো। রুবিস্কো হচ্ছে উদ্ভিদ শরীরে সব থেকে বেশি পাওয়া যায় একটা হচ্ছে এনজাইম, উৎসেচক। তারপর দেখো
গ্রোথে বাধা দেয় দেখো অ্যাবসিসিক অ্যাসিড, যাকে শর্টে ABA কিন্তু বলা হয়, এবং লাস্ট আসা যাক আমাদের ইথিলিন। তাহলে এই যে আমাদের টোটাল 5 ধরনের হরমোন, তার ভিতরে দেখো এই 3টে আছে কি হয় উদ্ভিদের গ্রোথে কিন্তু সাহায্য করে, আর এই দুটো হচ্ছে কি হয় গ্রোথে কিন্তু বাধা দেয়, ইনহিবিট কিন্তু করে থাকে। ঠিক আছে, দেখো এই স্লাইডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি স্লাইড। ঠিক আছে, আমি ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমার প্রচুর কোশ্চেন এখান থেকে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে মাধ্যমিকে। দেখো হরমোনের প্রপার্টিস, মানে তার ভিতরে কেমিক্যাল প্রপার্টিস কেমন ধরনের আছে তার উপরে বেস করে হরমোনকে কিন্তু 3 ভাগে কিন্তু ভাগ করায়। কি কি দেখো, প্রাকৃতিক হরমোন ফার্স্ট, 2 নম্বর হচ্ছে দেখো কৃত্রিম হরমোন, থার্ড হচ্ছে প্রকল্পিত হরমোন, এবং লাস্ট 4 হচ্ছে গ্যাসীয় কিন্তু হরমোন। ঠিক আছে, প্রাকৃতিক হরমোন মানে কি, যে হরমোনগুলো উদ্ভিদ শরীরে উদ্ভিদ সেগুলো নিজে নিজেই কিন্তু তৈরি করতে পারে, সেই কারণে একে বলা হয় ন্যাচারাল হরমোন বা প্রাকৃতিক হরমোন কিন্তু বলা হয়। দেখো ফার্স্ট হচ্ছে দেখো ইন্ডল বর্গ গ্রুপযুক্ত হরমোন, যার নাম হচ্ছে কি অক্সিন। দেখো অক্সিনের রাসায়নিক নামকে আমরা কি বলা হয় IAA, যার পুরো কথা কি ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। ঠিক আছে, তারপর দেখো ইন্ডোল বর্গবিহীন যে হরমোনগুলো, একটা হচ্ছে দেখো নাইট্রোজেন যুক্ত, 1 মিনিট, দেখো একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, আর একটা হচ্ছে দেখো নাইট্রোজেন বিহীন। ঠিক আছে, N2 যুক্ত যেসব হরমোনগুলো হচ্ছে সেগুলো দেখো সাইটোকাইনিন, আর নাইট্রোজেন বিহীন যে হরমোনগুলো আছে দেখো জিব্রেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি নাইট্রোজেন বিহীন। পরীক্ষা যদি প্রশ্ন দেয়, আর এই যে মাথায় রাখবো অক্সিনও কিন্তু হচ্ছে নাইট্রোজেন যুক্ত কিন্তু হরমোন, অক্সিনও কিন্তু হচ্ছে নাইট্রোজেন যুক্ত হরমোন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে ইন্ডোল বর্গের ভিতরে হচ্ছে নাইট্রোজেন যুক্ত হরমোন কি অক্সিন, আর ইন্ডোল বর্গবিহীন যে হরমোনগুলো আছে যেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত সেটা হচ্ছে সাইটোকাইনিন, আর নাইট্রোজেন বিহীন যে হরমোনগুলো আছে জিব্রেলিন আর হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, যাকে আমরা শর্টে ABA কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো কৃত্রিম হরমোন, যেগুলো কি হয় ল্যাবরেটরিতে তৈরি করা হয়, বা যাকে আমরা বলা হয় সিনথেটিক কিন্তু হরমোন। কৃত্রিম হরমোনের অপর নাম বলা হয় কি সিনথেটিক হরমোন। আর সেই সিনথেটিক হরমোন কি হয় ল্যাবে কিন্তু তৈরি করা হয়। এই যে দেখো IPA ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, IPA ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, এর ফুল ফর্মটাও ভালো করে পড়তে হয়। আর এটা কি হয় কৃত্রিমভাবে কিন্তু ল্যাবরেটরিতে কিন্তু তৈরি করা হয়। আর প্রকল্পিত হরমোন কি, যে হরমোনগুলো তৈরি উদ্ভিদ শরীরে তৈরি হয়েছে কিন্তু তাদের এখনো কার্য এখনো বিজ্ঞানীরা, মানে তারা কি কাজ করে সেগুলো এখনো বিজ্ঞানীরা জানতে পারেনি। সেই প্রকল্পিত হরমোনের ভিতরে দেখো ফ্লোরেজেন, বার্নালিনস, ডরমিন। ফ্লোরেজেন্স ফ্লোয়ারিং এ কিন্তু সাহায্য করে থাকে, বার্নালেন ভার্নালাইজেশন প্রক্রিয়া, উদ্ভিদ শরীরে এক ধরনের প্রক্রিয়া আছে যেটা হচ্ছে ভার্নালাইজেশন। ভার্নালাইজেশন কি না, দেখো ওখানে লিখি ভার্নালাইজেশন প্রসেস। এই প্রসেসে কি হয় উদ্ভিদ দেখা যাচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট আছে যেখানে টেম্পারেচারের থেকে দেখা যাচ্ছে লো টেম্পারেচার, মানে হাই টেম্পারেচার থেকে যেখানে আছে লো টেম্পারেচার, ফ্রজিং কন্ডিশন, মানে যেখানে বরফ পড়ছে, সেখানে কি হয় সেখানে লো টেম্পারেচারে উদ্ভিদ যে ফুল ফোটায় বা ফুল ফোটানোর যে প্রক্রিয়া তাকে বলা হয় ভার্নালাইজেশন প্রক্রিয়া। এছাড়াও দেখো আর একটা প্রকল্পিত হরমোন যার নাম হচ্ছে কি ডরমেন। আর মোস্ট ইম্পর্টেন্ট দেখো গ্যাসীয় হরমোন, যেটা আমাদের জানি ফ্রুট রাইপেনিং অর্থাৎ ফল পাকাতে সাহায্য করে হয়, ফল পাকাতে তাহলে কোন হরমোন সাহায্য করা হয় ইথাইলিন। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো একটু ভালো করে কিন্তু পড়বে। এবারে দেখো এখানে এই যে যে দেখো সাইটোকাইনিন, সাইটোকাইনিন হচ্ছে পিউরিন গঠিত কিন্তু একটি হরমোন, পিউরিন, পিউরিন জাতীয়। কেন কি পিউরিনের স্ট্রাকচার আমরা দেখে থাকি যে ডাবল রিং শেপেড, তাহলে আমাদের এই যে যে সাইটোকাইনিন তারও কিন্তু ডাবল রিং শেপেড কিন্তু হয়, মানে এরকম সেম স্ট্রাকচার কিন্তু হয়ে থাকে, সেই কারণে পিউরিন বেসের মতন দেখতে একটি হরমোনের নাম হচ্ছে কি সাইটোকাইনিন। তাহলে এই পার্টগুলো একটু ভালো করে পড়ে নেবে। এবার দেখো উদ্ভিদ হরমোন কিভাবে ডিসকভার করা হয়েছে সেই পার্টগুলো আমরা এবার একটু দেখব। দেখো 1881 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ডারউইন আলোকবৃত্তীয় পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হরমোন আবিষ্কার করার জন্য চার্লস ডারউইন কোন পরীক্ষা এক্সপেরিমেন্ট করেছিল, তাহলে অ্যান্সার হবে কি আলোকবৃত্তীয় পরীক্ষা থেকে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি তারা কিন্তু জানেন। পরবর্তীকালে বিজ্ঞানী ভেন্ট নামক উদ্ভিদের মুকুল আবরণী থেকে অক্সিন নামক হরমোন আবিষ্কার কিন্তু করেন। তাহলে অক্সিনকে আবিষ্কার করেন বিজ্ঞানী ভেন্ট কত সালে না 1828 সালে। কোথা থেকে না উদ্ভিদের মুকুল আবরণী থেকে অক্সিন হরমোন কিন্তু আবিষ্কার কিন্তু করেছিলেন। জীবদের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপত্তি হয়ে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ কিন্তু নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের বৃদ্ধি এবং সাড়া প্রদাহ এবং রাসায়নিক সমন্বয়ক হিসেবে কিন্তু এই উদ্ভিদ হরমোন কিন্তু সাহায্য করে থাকে। চার্লস ডারউইন দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্লান্ট নামক গ্রন্থে উল্লেখ করেন
যে ঘাসের, এই ঘাসটির নাম হচ্ছে চান্না ঘাস, ঠিক আছে, এই ঘাসের চারা অন্যান্য উদ্ভিদের চারার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আলোর উৎসের দিকে কিন্তু বেন্ড বা বেঁকে কিন্তু যায়। এই কারণে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ থেকে এক প্রকার রাসায়নিক পদার্থ হরমোন ক্ষরিত হয় এবং উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টি করে। দেখো চার্লস ডারউইনের যে এইসব তথ্যগুলো সেটা কোন বইতে লেখা, এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন দেবে মাধ্যমে। দি পাওয়ার অফ মুভমেন্ট ইন প্লান্টস, ঠিক আছে, উদ্ভিদ যে বক্রতা যে বৃদ্ধিটা করছে সেই ঘটনাটা কিন্তু তিনি এই বইতে লেখেন। কিভাবে হচ্ছে, এখন দেখো উদ্ভিদের এই যে উপরের দিকে যেটাকে আমরা বলা হয় অগ্রস্ত ভাজক কলা, তাহলে কি বলবো আমরা, অগ্রস্ত ভাজক কলা। ভাজক কলা কোথায় দেখতে পাই, দেখো উদ্ভিদের এই অগ্রভাগে দেখতে পাই, পার্শ্বস্থ ভাগে দেখতে পাই এবং নিম্নস্থ ভাজক কলা যেটা আমাদের উদ্ভিদের মূলে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই অগ্রস্থ ভাজক কলায় কি হয়, এখন সানলাইট পড়ার ফলে কি হয়ে যায়, এই অগ্রস্থ ভাজক কলায় এখন অক্সিজেনের মাত্রা কিন্তু বেড়ে যায়। আচ্ছা, অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এই যে এই সাইটের কোষগুলো তখন কিন্তু বিভাজিত হতে শুরু করে। এই সাইডের কোষগুলো বিভাজিত করার ফলে তখন কি হয়ে যায়, এই যে অপোজিট সাইডটা তখন বেন্ড কিন্তু হয়ে যায়। দেখো এই সাইডটা এই যে বেন্ড হয়ে গেছে আলোর গতিপথের দিকে, সেই কারণে এই যে আলোর উৎসের দিকে যে উদ্ভিদ যে বেন্ড করছে তাই একে কিন্তু বলা হয় ফটোট্রপিক চলন কিন্তু বলা হয়। এই যে আমরা অক্সিজেন যখন পড়বো তখন আমরা আরও ডিটেলসে বলবো, শুধু মাথায় রেখো যে আলোর উৎসের দিকে কি হয়ে যায়, অক্সিজেন হরমোন কিন্তু অ্যাক্টিভেশনস হয় এবং তার ফলে কি এই যে অপোজিট সাইডে কোষ তখন বিভাজিত হতে শুরু করে এবং তার অপোজিট সাইডে কি হয়ে যায়, এই পার্টটা কিন্তু বেন্ড কিন্তু হয়ে যায়। সেখানে আলোর গতিপথের দিকে উদ্ভিদের এই যে বক্রতা চলনকে বলা হয় ফটোট্রপিক চলন বা যাকে আমরা পজিটিভ চলন কিন্তু বলে থাকি, ঠিক আছে। এবার দেখো এই স্লাইডটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই পার্ট থেকে কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে, সেই কারণে এই স্লাইডটাও কিন্তু পড়তে হবে। দেখো আমাদের যে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে যে তিনটে হরমোন দেওয়া আছে, দেখো অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন, এই তিনটে হরমোনের কিন্তু অনেক ইনফরমেশন সেখানে দেওয়া আছে। দেখো অক্সিন হচ্ছে কি ইন্ডোল বর্গযুক্ত জৈবিক অ্যাসিড, এতে কিন্তু নাইট্রোজেন যুক্ত থাকে, কিছুক্ষণ আগেই বলেছি। সাইটোকাইনিন দেখো অ্যাডেনিন যুক্ত, অর্থাৎ কি পিউরিন বেস থাকে, এখানে কি থাকে পিউরিন, মাথায় রাখতে হবে পিউরিন বেস কিন্তু আমরা দেখতে পাই যে ডিএনএ গঠনকারী যে পিউরিন বেস ডাবল রিং শেপেড কিন্তু হয়, সেই এটাও কিন্তু হচ্ছে কি নাইট্রোজেন যুক্ত হরমোন। তাহলে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোনগুলি কি অক্সিন এবং সাইটোকাইনিন। এবার দেখো জিব্রেলিন হচ্ছে কি নাইট্রোজেন বিহীন হরমোন কিন্তু এটি টার্পিনয়েড যুক্ত। টার্পিন কি, এখন উদ্ভিদ তারা প্রাইমারি মেটাবোলাইট প্রসেস ছাড়াও আর এক ধরনের মেটাবোলাইট প্রসেস হয় যেটাকে আমরা বলা হয় সেকেন্ডারি মেটাবোলাইট প্রসেস। তাই সেই সেকেন্ডারি মেটাবোলাইট প্রসেসের জন্য উদ্ভিদ কী করে, সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাক্ট কিন্তু তৈরি করে থাকে। সেই সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাক্ট হিসেবেই তার নাম হচ্ছে টর্পিন। কি হয়, সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাক্টগুলো উদ্ভিদকে প্রোটেকশনে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তাহলে জিব্রেলিন হচ্ছে কি টার্পিনয়েড যুক্ত একটি জৈবিক অ্যাসিড, এটি কিন্তু হচ্ছে নাইট্রোজেন বিহীন। এবার দেখো রাসায়নিক নাম, অক্সিনের দেখো রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যাকে আইএ কিন্তু বলা হয়। আর জিব্রেলিনের দেখো জিব্রেলিক অ্যাসিড, জিব্রেলিক অ্যাসিড প্রায় 100 ধরনের উপর কিন্তু জিব্রেলিক অ্যাসিড পৃথিবীতে আবিষ্কার করেছে। তার মধ্যে মেইনলি আমরা GA1, GA2 এবং GA3 সবচেয়ে বেশি মানে ফাংশনালি অ্যাক্টিভ হচ্ছে যে হরমোন জিব্রেলিক অ্যাসিড সেটি হচ্ছে জিব্রেলিক অ্যাসিড 3 মানে GA3 কিন্তু হচ্ছে সবচেয়ে ফাংশনালি অ্যাক্টিভ। এবার দেখো সাইটোকাইনিনের রাসায়নিক নাম দেখো 6-ফুরফুরাইল অ্যামাইনোপিউরিন, ঠিক আছে। তাহলে এই পার্টটা একটু পড়বে। এদের উৎসস্থল দেখো অক্সিন হরমোন অগ্রস্থ ভাজক কলা, কিছুক্ষণ আগেই আমি বললাম, এবং কাণ্ডের অগ্রভাগ এবং মুকুলাবরণ এবং বর্ধনশীল পাতার অঞ্চল থেকে কিন্তু এই অক্সিন হরমোন কিন্তু ক্ষরিত হয়। জিব্রেলিন হয় পরিপক্ক বীজ, মুকুল এবং অঙ্কুরিত বীজ চারা গাছ থেকে কিন্তু কি হয় জিব্রেলিন হরমোন কিন্তু ক্ষরিত হয়। সাইটোকাইনিন কোথা থেকে ক্ষরিত হচ্ছে, শস্য এবং ফল এবং নারকেলের দুধ এবং ডাবের জলেও কিন্তু আমরা সাইটোকাইনিন কিন্তু পাই। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। কিসের মাধ্যমে পরিবাহিত অক্সিন, ফ্লোয়েমের মাধ্যমে কিন্তু নিম্নমুখে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রবাহিত কিন্তু হয়ে থাকে। আচ্ছা, জিব্রেলিন দেখো জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে ঊর্ধ্ব এবং নিম্নমুখী পরিবহনের মাধ্যমে কিন্তু প্রবাহিত কিন্তু হয়, ঠিক আছে। আর সাইটোকাইনিন দেখো উৎপত্তি স্থলে কাজ করে এবং সমস্ত দিকেই কিন্তু ব্যাপন প্রক্রিয়া কিন্তু প্রবাহিত হয়। এই তিনটে ইনফরমেশন তোমাকে কিন্তু ভালো করে, এই চারটা ভালো করে তোমরা পড়বে। দেখো ফার্স্ট আমাদের দেখো ক্রোনোলজিক্যালি উদ্ভিদ হরমোনকে আমরা যে সব সিকোয়েন্স অনুযায়ী ভাগ করে থাকি, তাহলে ফার্স্ট আমরা যে হরমোনটা আজকে আমরা পড়বো যে অক্সিন হরমোন। দেখো উদ্ভিদ হরমোনকে প্রধানত 3 ভাগে ভাগ করছি আমরা। প্রথম যে হরমোনটি তার নাম হচ্ছে অক্সিন, দ্বিতীয়টার নাম হচ্ছে জিব্রেলিন এবং তারপর হচ্ছে সাইটোকাইনিন। ক্রোনোলজিক্যালি কিন্তু এটা ক্লাসিফাই কিন্তু করা হয়েছে। দেখো অক্সিন দেখো
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই চারটে উপাদান নিয়ে কিন্তু অক্সিজেন হরমোন কিন্তু তৈরি হয়। আর নাইট্রোজেন থাকার কারণে এটি একটি কি নাইট্রোজেন যুক্ত কিন্তু হরমোন কিন্তু বলা হয়। ঠিক আছে, অক্সিজেনের রাসায়নিক নাম হচ্ছে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা একটু ভালো করে পড়বা, যাকে শর্টে আমরা আইএ বলা। এই আইএ এর পুরো কথা কি পরীক্ষা হয়তো দিয়ে দিতে পারে। একটি কোথা থেকে করি তাই কাণ্ড এবং মুকুলের অগ্রভাগ এবং ভ্রূণ আবরণী কলার বর্ধনশীল পাতার কোষ এবং ফল থেকেও কিন্তু অক্সিজেন হরমোন কিন্তু খরিত হয়। এর রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, অলরেডি বলে দিলাম। এবার দেখো অক্সিজেন হরমোন উদ্ভিদের শরীরে কি ভূমিকা বা কি কাজ করে। দেখো ফার্স্ট যে কাজটা করে তার নাম হচ্ছে অগ্রস্ত প্রকটতা। অক্সিজেন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়, মানে প্রকট প্রভাবশালী ঘটায়। মানে কি, এখন দেখো উদ্ভিদের, আমরা দেখো একটা উদ্ভিদ যদি আঁকি, তাহলে উদ্ভিদের এরকম পার্শ্ব থেকে যেসব ডালগুলো গজায় এগুলো বলা হয় পার্শ্বস্থ কলা, এবং এই যে উপরের দিকে যে পার্টটাকে বলা হয় অগ্রস্ত কলা। তাহলে এই অগ্রস্ত কলায় কি হয়, অগ্রস্ত কলার প্রকটতা দেখায়। কারণ কি, এই যে অগ্রস্ত কলায় যখন বিভাজিত হয়ে যখন এই আয়তন বৃদ্ধি পায় উপরের দিকে যে লম্বা হতে, তখন এই পার্শ্বস্থ ভাজক কলা কিন্তু বৃদ্ধি কিন্তু পায় না। এবারে যদি এই অগ্রস্ত কলাকে যদি তুমি কেটে দাও, তাহলে কি হয়, পার্শ্বস্থ ভাজক কলাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু পায়, যেগুলো আমরা দেখো গার্ডেনিং এ গেলে আমরা দেখতে পাই, যে বোটানিক্যাল গার্ডেন বা বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যাই তখন মালিরা কি হয়, এই উপরের পার্টটা কিন্তু কেটে দেয়, যার ফলে কি হয়, পার্শ্বস্থ ভাজক কলা তখন কিন্তু কি হয়, অক্সিজেন হরমোনের প্রভাবে কিন্তু বৃদ্ধি কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ঘটনাকে কি বলা হয়, এপিকাল ডরমেন্সি বা অগ্রস্ত প্রকটতা কিন্তু বলা হয়। এবার দেখো কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়, এবং এই পার্টটা তো অলরেডি বলে দিলাম। কোষ বিভাজন এবং কোষের আকার আয়তন বৃদ্ধিতে কিন্তু অক্সিজেন হরমোন কিন্তু বিশেষ ভূমিকা পালন কিন্তু করে। এই যে কোষ বিভাজন, হ্যাঁ, এই যে আমি শুরুতেই বলেছিলাম যে উদ্ভিদের গ্রোথে বৃদ্ধি করে থাকে কি অক্সিজেন, সাইটোকাইনিনস আর জিবরেলিন। তাহলে এই উদ্ভিদের বৃদ্ধি করতে গেলে কি হবে, কোষটাকে বিভাজিত করতে হবে এবং কোষের আয়তনও বৃদ্ধি করতে হবে। সেই করে এই যে কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধিতে কিন্তু কি হয়, অক্সিজেন হরমোন কিন্তু সাহায্য করে থাকে। অক্সিজেন কোষ প্রাচীরকে নমনীয় করে সৃষ্টি করে এবং অক্সিজেন কোষের আয়তন কিন্তু বৃদ্ধি ঘটায়। মূলের বৃদ্ধিতেও কিন্তু অক্সিজেন হরমোন কিন্তু সাহায্য করে থাকে। দেখো এই যে মূলটা নিচের দিকে যে বৃদ্ধি হবে মাটির তলায়, আমরা জেনে থাকি যে গাছ যত লম্বা হবে তার মূল তত মাটির গভীরের দিকে যাবে, তাহলে সেই মূলের বৃদ্ধিতেও কিন্তু অক্সিজেন হরমোন কিন্তু সাহায্য করে দেয়। কেন মূলের বৃদ্ধি হচ্ছে, দেখো এই যে আমাদের ভাজক কলা, ভাজক কলা আমাদের উদ্ভিদের কোথায় দেখতে পাই, উদ্ভিদের এই অগ্রভাগেও দেখতে পাই, আর এই যে নিম্ন মূলের দিকেও কিন্তু পায়। আর এই ভাজক কলা কিন্তু কি হয়, উদ্ভিদের কিন্তু বিভাজিত বর্ধনশীল অঞ্চল কিন্তু বলা হয়। এই দেখো উদ্ভিদের দুটো অঞ্চলে কিন্তু বেশিরভাগ বৃদ্ধি পায়, একটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ এবং মূলের অগ্রভাগ কিন্তু বৃদ্ধি পায়। কারণ কি, এখানে ভাজক কলা আছে, আর সেই ভাজক কলা থেকেই কোন হরমোন সিনথেসিস হচ্ছে, উৎপাদন হচ্ছে, অক্সিজেন হরমোন কিন্তু তৈরি আছে। আর সেই এই হরমোনের প্রভাবে কি হয়, এই দুটো অঞ্চল কিন্তু বৃদ্ধি কিন্তু পায়। এবার দেখো ফলের বৃদ্ধিতেও কিন্তু দেখো সাহায্য করছে অক্সিজেন হরমোন। পরাগযোগ এবং নিষেক প্রক্রিয়ায় ডিম্বাশয়কে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, এই কারণে ডিম্বাশয়ের ফল পরিণত হয় এবং অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয় কিন্তু ফলে কিন্তু পরিণত হয়ে থাকে। এরকম বীজবিহীন ফলকেই বলা হয় পার্থেনোকার্পি। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পার্থেনোকার্পিতে কোন হরমোন সাহায্য করে, তাহলে এখানে অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছি আমরা অক্সিজেন। তাহলে বীজবিহীন ফল উৎপাদন করার জন্য কিন্তু অক্সিজেনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ফলের পরিমাণ বৃদ্ধিতে বা আয়তন বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে থাকে কে, অক্সিজেন। ট্রপিক চলন, ট্রপিক চলন উদ্ভিদের ক্ষেত্রে দুই ধরনের ট্রপিক চলন, একটা হচ্ছে কি ফটোট্রপিক, যেটা আলোর গতিপথের দিকে, আর একটা হচ্ছে জিওট্রপিক, যেটা হচ্ছে মাটির তলার দিকে যে মাধ্যাকর্ষণ বলে যে প্রভাবে যে উদ্ভিদের কাণ্ড মাটির গভীরে যাচ্ছে, সেই চলনেও কিন্তু অক্সিজেন হরমোন কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। এবার দেখো কাণ্ডের অগ্রভাগে কি হচ্ছে, দেখো কাণ্ডের অগ্রভাগে এখন এই যে দেখো এখন উদ্ভিদের দুই জায়গায় কিন্তু চলনটা কিন্তু হচ্ছে। দেখো এই যে এখানে সূর্যের লাইট পড়ার ফলে কি হয়, এখানকার যে কোষগুলো, এই যে অপোজিট সাইডের কোষগুলো তখন বিভাজিত পায়, কাণ্ডের অপোজিট সাইডের কোষগুলো কিন্তু বিভাজিত পায়। ঠিক আছে, এইবারে অপোজিট সাইডের কোষ এখানে দেখো অক্সিজেন হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে কি হয়ে যায়, এই যে এই সাইডটা কিন্তু বেন্ড কিন্তু হয়ে যায়, বেন্ড হয়ে যাওয়ার ফলে কি হয়ে যায়, আলোর সোর্সের দিকে কিন্তু কি হয়, কাণ্ডটা কিন্তু তার কি হয়, কাণ্ডটা কিন্তু সেই দিকে কিন্তু বৃদ্ধি পায়। এই ঘটনাকে বলা হয় ফটোট্রপিক চলন। এই ঘটনাকে কি বলবো আমরা, ফটোট্রপিক। আর এই ফটোট্রপিককে কি বলা হয়, ফটোট্রপিককে বলা হয় পজিটিভ মুভমেন্ট কিন্তু বলা হয়। ঠিক সেরকমই দেখো কাণ্ডটাও কিন্তু কি হয়ে যায়, যেদিকে আলোক সোর্স থাকে সে তার বিপরীতে কিন্তু কোষগুলো বিভাজিত কাণ্ডের বিপরীতের দিকে কিন্তু কাজ কিন্তু করে। সেই কারণে একে কিন্তু কি বলা হয়, জিওট্রপিক চলন, বা যাকে আমরা কি বলা হয় নেগেটিভ মুভমেন্ট কিন্তু বলা হয়। ঠিক আছে, শুধু মাথায় রাখবা, আলোর উৎসের দিকে গেলে তাকে বলা হয় পজিটিভ মুভমেন্ট, আর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যদি উদ্ভিদ নিচের দিকে যায় তাকে বলা হয় নেগেটিভ মুভমেন্ট কিন্তু বলা হয় থাকে। তাহলে এই দুটো একটু ভালো করে পড়ে নেবে। দেখো এখানে একটি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে,
দেখো ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড, দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে অ্যামাইনো অ্যাসিড থেকে সিনথেসিস হয় একটি উদ্ভিদ হরমোনের নাম বলো, তাহলে অ্যান্সার হবে কিন্তু হচ্ছে আমাদের জিব্রেলিন। দেখো ট্রিপ্টোফ্যান হচ্ছে কি আমাদের একটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। তো সেই ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন কিন্তু সংশ্লেষিত হয়। আর ট্রিপ্টোফ্যান কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে ট্রিপ্টোমাইন উৎপাদন করে এবং অ্যামাইন মুক্ত করে ইন্ডোল পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে। শেষে গিয়ে কি হয়, ইন্ডোল অ্যাসিটিক কি অ্যাসিটাইলডিহাইডের মাধ্যমে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন কিন্তু তৈরি করে। দেখো অক্সিন কিভাবে সিনথেসিস হচ্ছে, সরি একটু বলা ভুল হয়ে গেল যে ট্রিপ্টোফ্যান, একটু ভুল হয়ে গেল যে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে কোন হরমোন সিনথেসিস হয়, মাথায় রাখতে হবে কিন্তু অক্সিন। ঠিক আছে, অক্সিন হরমোন কিন্তু ট্রিপ্টোফ্যান নামক। আর ট্রিপ্টোফ্যান কি একটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড মানে কি, যেসব অ্যামাইনো অ্যাসিড কিন্তু এরকম রিং বলয়ের মতন হয়, হ্যাঁ এরকম যাদের শেপ হয় বেঞ্জিন শেপ, হেক্সাগোনাল শেপ যাকে বলা হয়, তাদের কিন্তু অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। দেখো আমাদের অক্সিন কিভাবে সিনথেসিস হচ্ছে, দেখো ফার্স্ট হচ্ছে দেখো ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড, সেখানে কি হচ্ছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়ে যাওয়ার ফলে কি তৈরি হচ্ছে, ইন্ডোল পাইরুভিক অ্যাসিডে কিন্তু তৈরি হচ্ছে। তারপর দেখো অ্যাসিটাইলডিহাইড এবং লাস্টে কিন্তু কি হচ্ছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা যাকে শর্টে আমরা IAA কিন্তু বলা হয়ে থাকে। তারপরে দেখো জিব্রেলিন, আমাদের ক্রোনোলজিক্যালি হরমোনকে সেকেন্ড হরমোনটির নাম হচ্ছে জিব্রেলিন। জিব্রেলিনের ভিতরে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এখানে কিন্তু নাইট্রোজেন দেখতে পাচ্ছি না, সেই কারণে একে কিন্তু বলা হয় কি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কিন্তু বলা হয়। এবার দেখো জিব্রেলিন দেখো কিভাবে আবিষ্কার হয়েছে, দেখো ধান গাছের দেখো জিব্রেলা ফুজিকোরি, ঠিক আছে, জিব্রেলা ফুজিকোরাই নামক এক ধরনের ছত্রাকের আক্রমণের ফলে ধান গাছের কি হচ্ছে, পর্বমধ্যগুলির ভিতরে যে দৈর্ঘ্য সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানে কি ধান গাছ যতটা আয়তন হবার কথা ছিল তাছাড়াও কিন্তু আয়তন কিন্তু লম্বা কিন্তু হয়ে যাচ্ছে। এবং জাপানিরা এই রোগটাকে সর্বপ্রথম কিন্তু অবজার্ভ করেন এবং এই রোগটাকে তারা নাম দেয় ব্যাকিনি রোগ নামে কিন্তু তারা বলে থাকে। এই ছত্রাকের আক্রমণ থেকে বিজ্ঞানী কুরোশোয়া বৃদ্ধি সহায়ক হরমোন আবিষ্কার কিন্তু করেন। পরবর্তীকালে বিজ্ঞানী ইয়াবুতা ও সুমুকি এই হরমোনটি পরিশোধিত করে এবং উক্ত ছত্রাকটির নাম অনুসারে এই হরমোনটির নাম দেয় কি জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড কিন্তু দেয়। তাহলে জিব্রেলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি জিব্রেলিক অ্যাসিড বা শর্টে আমরা যাকে GA কিন্তু বলা হয়। ঠিক আছে, এবার দেখো এটি কোথা থেকে তৈরি হয়, উদ্ভিদের পরিপক্ক বীজ, মুকুল এবং অঙ্কুরায়িত চারাগাছ এবং বীজপত্র বর্ধনশীল পাতার প্রসারিত কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবং এদের ভিতরে দেখো রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটেই কিন্তু রাসায়নিক উপাদান কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো একটু ভালো করে পড়বা যে জিব্রেলিক অ্যাসিড সেটি কিন্তু কি হয়েছিল, জিব্রেলা ফুজিকোরাই নামক এক ধরনের ছত্রাক যেটি ধান গাছে কি রোগ তৈরি করছে, ধান গাছে কিন্তু ব্যাকনি রোগ কিন্তু তৈরি করছে। এবারে দেখো বিজ্ঞানীরা এই ব্যাকনি রোগ হওয়ার জন্য এই জিব্রেলা ফুজিকোরাইয়ের নাম থেকে কিন্তু এই হরমোনের নাম দেয় কি জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন কিন্তু নাম দেয়। দেখো এই হরমোনের ভূমিকা কি, দেখো এখানে একটা বক্সে আমি আরো একটি ছোট্ট ইনফরমেশন দিয়েছি। এটি একটি দেখো টারপিনয়েড কিন্তু অ্যাসিড। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে টারপিনয়েড একটি কি সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাক্ট যেটা উদ্ভিদকে প্রোটেকশনস কিন্তু দেয়। আর সেই টারপিনয়েড থেকে কিন্তু কি তৈরি হচ্ছে, জিব্রেলিন হরমোন কিন্তু তৈরি করছে। রাসায়নিকভাবে জিব্রেলিক অ্যাসিড বা টেট্রাসাইক্লিন ডাইটারপিনয়েড একে কিন্তু রাসায়নিকভাবে কিন্তু বলা হয়। আর মোস্ট অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কি, সক্রিয়তা বেশি আমরা কোনটা দেখতে পাই, GA3 কিন্তু আমরা সব থেকে বেশি দেখতে পাই। বর্তমানে অন্তত 125টি জিব্রেলিক অ্যাসিড আবিষ্কার হয়েছে, যার মধ্যে জিব্রেলিক অ্যাসিড 1 ও জিব্রেলিক অ্যাসিড 3 সবচেয়ে বেশি কার্যকারী কিন্তু। ঠিক আছে, এই পার্টটা একটু দেখবে। এবার দেখো এদের কাজ, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে থাকে। দেখো আমরা ছোলা বা মটর যখন বাজার থেকে কিনে আনি তখন সেগুলো দেখো এরকম চুপসে বা সুপ্ত অবস্থায় কিন্তু থাকে। এবারে ওটাতে আমাদের মায়েরা যখন রাতের বেলা জল দিয়ে ভিজে দেয় সেগুলো কিন্তু আবার সকালবেলা গিয়ে দেখতে পাই যে ছোলাটা তার প্রপার শেপ নিয়ে নিয়েছে বা বুটটা সেটাও কিন্তু হচ্ছে প্রপার শেপ কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে এই যে সুপ্ত অবস্থা থেকে যে তাদের পূর্ববর্তী অবস্থায় থেকে যে পূর্ববর্তী অবস্থা বা যেটা প্রপার শেপে যে ফিরে আসে তার জন্য আমাদের কে সাহায্য করছে, এই জিব্রেলিন হরমোন কিন্তু সাহায্য করছে। কিভাবে করছে, দেখো জীবের ভিতরে দেখো আলফা অ্যামাইলেজ
বীজের ভিতরে কি করছে দেখো, আলফা অ্যামাইলেজ বলে এক ধরনের এনজাইম তৈরি করছে। সেই এনজাইম কি করছে দেখো, ভিতরে কি করছে, জীবের সুপ্ত অবস্থাকে তো ভঙ্গ কিন্তু করে দিচ্ছে। তার জন্য জিবরেলিন হরমোন কিন্তু সাহায্য করছে। তার ফলে কি হয়ে যায়, জীবের এই সুপ্ত অবস্থা ভঙ্গ করেই দেখো পরিপক্ক, এখান থেকে দেখবা এই যে অঙ্কুরায়িত কিন্তু হতে শুরু করে। দেখো ছোলা যখন একটু 1-2 দিন পরে থেকে দেখো সেখান থেকে অঙ্কুরায়িত হতে শুরু করছে। তাহলে এর জন্য কে সাহায্য করছে, জিবরেলিন হরমোন কিন্তু সাহায্য কিন্তু করছে। তারপর দেখো পরমাণুদের দৈর্ঘ্য বৃদ্ধি, দেখবা এই যে একটা উদ্ভিদের পাতার যদি আমরা দেখি, তাহলে এই একটা পাতা দেখতে পাচ্ছি, আবার এদের মাঝখানে আবার একটা পাতা দেখতে পাচ্ছি। তাহলে এই যে দুটো পাতার মাঝখানে যে লেন্থ, তাহলে সেই লেন্থটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু উদ্ভিদের জিবরেলিন হরমোন কিন্তু সাহায্য করে থাকে। ফলের বৃদ্ধিতেও কিন্তু কে সাহায্য করছে, উদ্ভিদ হরমোন জিবরেলিন কিন্তু সাহায্য করছে। দেখো ফলের গঠন এবং ফলের বৃদ্ধিতে জিবরেলিনের বিশেষ ভূমিকা আছে। আঙুর এবং ফল নাশপাতি উদ্ভিদ হরমোনের ফলের গঠন এবং ফলের বৃদ্ধিতেও কিন্তু বিশেষ ভূমিকা নেয়। বিজ্ঞানী ডেনিস এবং নিটন 1996 সালে জিবরেলিনের প্রভাবে আপেলের বীজবিহীন ফল উৎপাদনের উল্লেখ কিন্তু করেন, যেটাকে আমরা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে পার্থেনোকার্পিতেও কিন্তু জিবরেলিনের কিন্তু বিশেষ ভূমিকা আছে। যেটা দেখো আপেল এবং নাশপাতি এবং আঙুরে কিন্তু বীজবিহীন কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই বীজবিহীন হওয়ার জন্য কে সাহায্য করে থাকে, জিবরেলিন হরমোন কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তারপরে দেখো আমাদের লাস্ট যে হরমোনটি, যার নাম হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি, সাইটোকাইনিন একটি নাইট্রোজেন যুক্ত পিউরিন বেস যুক্ত কিন্তু একটি হরমোন। সাইটোকাইনিনের অপর নাম দেখো কাইনিন। কাইনিন হচ্ছে এই হরমোন কিন্তু বলা, এটি একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় হরমোন কিন্তু বলা হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশনস। সাইটোকাইনিনের উৎস কি, উদ্ভিদের শস্য এবং ফলের কাইনিন হরমোনে কিন্তু পাওয়া যায় নারকেলের দুধ, ডাবের জল এবং বেশি পরিমাণে সাইটোকাইনিন হরমোন কিন্তু থাকে। এছাড়াও দেখো টমেটো, পিচ, নাশপাতি, কুল এবং প্রভৃতি ফল এবং ফুলের নির্যাসে কিন্তু কাইনিন কিন্তু দেখতে পাওয়া যায়। কাইটোনিন পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত হরমোন কিন্তু বলা হয়ে থাকে। সাইটোকাইনিন, কাইনিন বা কাইনেটিন হরমোন কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো এই হরমোনের কাজ কি, কোষ বিভাজনের সাহায্য কিন্তু করে থাকে, যেটাকে আমরা সাইটোকাইনেসিস প্রক্রিয়া বলে থাকি, এবং ডিএনএ সংশ্লেষণের মাধ্যমে মাইটোসিস প্রক্রিয়ার হার কিন্তু বৃদ্ধি কিন্তু করে থাকে। ঠিক আছে, তারপর দেখো পার্শ্বস্তমুকুলের বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এবং বর্ধনশীল বার্ধক্য বিলম্বতা কথা, যাকে বলা হয় ডিলে অফ সিনেসেন্সিং, যে একটা উদ্ভিদ যে বার্ধক্যতা, সেই বার্ধক্যতা কিন্তু থেকে রোধ করে থাকে কি আমাদের সাইটোকাইনিন হরমোন। কিভাবে করছে দেখো, সাইটোকাইনিন পাতা এবং অন্যান্য অঙ্গের বার্ধক্যতা প্রতিরোধ করে। একই সঙ্গে এই হরমোন তাপ এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে। এর ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাতার ক্লোরোফিল নষ্ট হয় না ও ফুল ও ফলে দীর্ঘদিন সতেজ থাকে। একে বলা রিচমন্ড ল্যাং প্রভাব কিন্তু বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন, রিচমন্ড ল্যাং এফেক্ট কি সেটাও কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে। এবং লাস্ট আমাদের যে পার্টটা আমাদের চলে এসেছে, যে উদ্ভিদ হরমোনকে যখন আমরা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করে থাকি তাকে বলা হয় সিনথেটিক হরমোন। এক্সাম্পল দেখো অক্সিন এবং জিবরেলিন, এরা দেখো প্রাকৃতিকভাবেও তৈরি করতে পারছে, আবার ল্যাবরেটরিতে এদেরকে কিন্তু তৈরি করতে পারছে। সেই কারণে এদেরকে আমরা কি বলা হয়, সিনথেটিক বা কৃত্রিম হরমোন কিন্তু বলা হয়। যেরকম দেখো শাখা এবং কলম নতুন উদ্ভিদ সৃষ্টিতে দেখো আমাদের দেখো এই যে আইবি এর পুরো কথা কি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এর পুরো কথা ভালো করে পড়তে হবে। তারপর দেখো NAA ন্যাপথলিনিক অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু কি হয়, এগুলো দেখো শাখা কলমে তৈরি করতে, বা এই যে আমাদের টবে যে আমাদের শাখা কলম বা কলম পদ্ধতি করে থাকি, তাহলে সেইটার জন্য কিন্তু এই কৃত্রিম হরমোনগুলো কিন্তু চাষিরা ইউজ করে থাকে। অপরিণত ফলের মোচন রোধ করার জন্য কিন্তু আমাদের কি হয়, কৃত্রিম হরমোন কিন্তু ইউজ করা হয়। এছাড়াও দেখো আগাছা দমনের জন্য 2,4-D কিন্তু ইউজ কিন্তু করা হয়। তারপরে দেখো বীজবিহীন ফল উৎপাদন, অর্থাৎ যেটাকে আমরা পার্থেনোকার্পির জন্য দেখো ইন্ডোল IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড প্রয়োগ কিন্তু করা, এবং নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনে কিন্তু সাহায্য করে থাকে। পিঁপে, কলা, টমেটো এবং পেয়ারাতে কিন্তু এগুলো আমরা দেখে থাকি। তো উদ্ভিদ হরমোনের এই পার্টগুলো এই মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রতিটা পার্ট তোমাদেরকে ভালো আলোচনা করলাম, ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। সবকটা পার্টই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই পুরো পার্টগুলো ভালো করে পড়ো, ডিসকাশন তোমাদের প্রতিটা পার্ট আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, এবং এই যে নোটসগুলো তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিয়ে ভালো করে নোটস করো। আশা করি তোমাদের পুরো পার্টটাই অনেক হেল্পফুল হবে, এবং মিশন 2025-26 ব্যাচে আশা করছি তোমরা 100%, আমার এই পুরো চ্যানেলের পুরো ভিডিওগুলো দেখো 90-90 যে লিখিত নাম্বারটা সেটা 100% গ্যারান্টি তুমি পাবে। তো আজকের এতটুকুই ছিল। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলস, লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও। সো থ্যাংক ইউ।